সো 4 দিনের একটা গ্যাপ, আর সেই 4 দিনের গ্যাপ কাটিয়ে আবারও আজকে ভিডিওতে ফেরা। ফ্যামিলিতে দুটো ওয়েডিং ছিল, দু প্রান্তে ওয়েডিং ছিল। সেগুলোকে কমপ্লিট করে শরীরে ধকল নিয়ে আজকের এই ভিডিও বানাতে বসেছি। এবং বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা গত 4 দিনে মোটামুটি আমাদের ইন্ডিয়ান ফুটবলে ঘটেছে। তার মধ্যে অবশ্যই আমায় রানোয়ারে কেরালা থেকে মোহনবাগানে আসছে। ইস্ট বেঙ্গলের যে মাঠ সমস্যা, যেখানে ইনভেস্টর এবং ক্লাব তারা একটু ডুয়েলের মধ্যে ছিল কয়েকদিন, সেটা ফাইনালাইজ হয়েছে। এবং তার সাথে ইন্ডিয়ান ফুটবলের মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যে আইএসএল আগামী সপ্তাহে শুরু হচ্ছে, কিন্তু মোহনবাগান ম্যাচের এখন অবধি টিকিট সেলিং বা টিকিট ডিস্ট্রিবিউশন কেন শুরু হচ্ছে না, কী কী আপডেটস রয়েছে, ডেফিনেটলি আজকের এই ভিডিওতে কথা বলবো। দেখো, প্রথম কথা যে নিয়ে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে আগামী সপ্তাহ থেকে আইএসএল শুরু হতে যাচ্ছে, বাট এখনও অবধি টিকিট বিক্রি শুরু হয়নি অফিসিয়ালি কোথাও। এর দুটো রিজন অন্ততপক্ষে সামনে আসছে। এক নম্বর, যে আইএসএলের তরফ থেকে কোনো অফিসিয়াল সূচি এখনও অবধি কিন্তু রিলিজ হয়নি, বা এআইএফএফের তরফ থেকে, অ্যাকচুয়ালি তো এআইএফএফ আইএসএলটাকে চালাবে, কোনো রকম অফিসিয়াল সূচি যে প্রথম 2 সপ্তাহ 3 সপ্তাহ বা প্রথম 1 মাসের, যে 14 ফেব্রুয়ারি থেকে 14 মার্চের একটা সূচিও প্রাইমারিলি অ্যানাউন্স করা, সেটা কিন্তু হয়নি। এখানে মোহনবাগান ম্যানেজমেন্ট একটু ধরে চলো নীতি নিয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে 2-3 দিন আগে একটা আপডেট পাওয়া গেছিলো যে বেশ কিছু আইএসএল ক্লাব তারা এআইএফএফের কাছে আর্জি জানিয়েছে যে আরও 1 সপ্তাহ আইএসএলটা পিছিয়ে দেওয়ার জন্য, যে 14 তারিখ নয় 21 তারিখ থেকে আইএসএলটা শুরু হোক। যেহেতু অনেকেই পর্যাপ্ত সময় পায়নি ট্রেনিং করার জন্য, প্রি সিজন করার জন্য, মোটামুটি একটা টিমকে অ্যাসেম্বল হওয়ার মতো যে সময়টা থাকে সেটা তারা পায়নি, সেটা যেন পিছিয়ে দেওয়া হয়। যদিও এএফএফ এই বিষয়টাতে কর্ণপাত করেনি, কিন্তু তারপরেও কেন এখনও অবধি ফিক্সচার রিলিজ হচ্ছে না, কেন আমরা অফিসিয়াল শিডিউল জানতে পারছি না, সেটার কারণ আমাদের কাছে কিন্তু পুরোটাই অজানা। এবং সেখানেই মোহনবাগানের এই টিকিট সেলিংটা আপাতত আটকে রয়েছে। যেটা ইন্টারনাল রিপোর্ট, যে মোহনবাগানের টিকিট কিন্তু রেডি, যে মুহূর্তে এআইএফএফের তরফ থেকে গ্রিন সিগন্যাল বা ফিক্সচার রিলিজ হয়ে যাবে, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু মোহনবাগান টিকিট সেল করতে শুরু করবে। কারণ অলরেডি কিছু ক্লাব তারা টিকিট সেল করতে স্টার্ট করে দিয়েছে। যেমন আমি আজকেই আমার চোখে পড়লো বেঙ্গালুরু এফসি, তাদের 15 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় ম্যাচ রয়েছে কান্তিরাভাতে, তারা অলরেডি কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে টিকিট সেল করতে স্টার্ট করেছে। এবার কার সাথে কার টাই আপ হবে, বা আইএফএফের সাথে আলাদা করে কারো টাই আপ রয়েছে কি না, কী ব্যাপার, সেটা এখনও অবধি ক্লিয়ার না। বাট বেঙ্গালুরু এফসি তারা কিন্তু থ্রু ডিস্ট্রিক্ট অ্যাপ তারা টিকিট সেল করতে শুরু করেছে। মোহনবাগান বুকমাই শো বা ডিস্ট্রিক্ট যে থ্রুতেই করুক না কেন, সেটা এখনও অবধি শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাওয়ার কথা। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কি, ইস্টবেঙ্গল ক্লাব তারা গত কয়েকদিনে আবারও একটা বিষয়কে নতুন করে ভাবনা চিন্তার মধ্যে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে মাঠ কী হবে। কারণ আমরা প্রায় 1 সপ্তাহ বা 10 দিন আগেই জানতাম যে ইস্টবেঙ্গল কিন্তু যুব ভারতী নয়, কিশোর ভারতীকেই হোম ভেন্যু হিসেবে সিলেক্ট করে ফেলেছে। কিন্তু তারপরেও ক্লাব কর্তাদের একটা লাস্ট সেকেন্ড অবধি ইচ্ছে ছিল যে যেভাবেই হোক না কেন যেন সেটা সল্টলেক স্টেডিয়ামেই ম্যাচটা করানো যায়। তাতে দরকার হলে রাজ্য সরকারের সাথে কথা বলে যতটা ম্যাক্সিমাম ওয়েভার পাওয়া যায়, যতটা ছাড় পাওয়া যায়, সেটার ব্যবস্থা প্রয়োজনে ক্লাব এবং ইনভেস্টর গোষ্ঠী প্রত্যেকে সম্মিলিতভাবেই করবে। কিন্তু শুরু থেকে যেটা শোনা গেছিল যে ইমামি কর্তৃপক্ষ তারা কিন্তু চাইছে কিশোর ভারতীতেই ইস্টবেঙ্গলের হোম ভেন্যু হবে, এবং শুধুমাত্র ডার্বিটা, কলকাতা ডার্বিটা হবে সল্টলেক স্টেডিয়ামে, বাকি সমস্ত ম্যাচ ইস্টবেঙ্গল তাদের হোম ম্যাচগুলো কিশোর ভারতীতে খেলবে। অ্যান্ড ডেফিনেটলি দেখো, এখানে দুটো ব্যাপার রয়েছে। তুমি যদি টেকনিক্যাল ব্যাপারটাকে দেখো, ফুটবলের টেকনিক্যাল ব্যাপার, তাহলে ডেফিনেটলি কিশোর ভারতীর মাঠ ছোট। যে টিমগুলো খুব ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে আসবে, মানে ধরো কোনোভাবে তারা হয়তো গোলে মালে বা একটা অ্যাটাক থেকে তারা গোল পেয়ে গেল সামহাও, তারা কিন্তু বাকি ম্যাচটা যখন পার্ক দ্য বাস পুরো জ্যাম করে দেবে, তখন কিন্তু এই ছোট মাঠে ডেফিনেটলি ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা যে টিম বানিয়েছে সেটা একটু আক্রমণাত্মক টিম, অ্যাটাকিং টিম রয়েছে, সেই টিম কিন্তু বিপদে পড়বে সেই সময়। কারণ যখন পুরো পার্ক দ্য বাস ছোটো মাঠের ক্ষেত্রে হয়ে যায়, তখন কিন্তু গোল খুঁজে বার করে আনাটা খুব টাফ হয়। ন্যাচারালি সেটা যখন যুবভারতীর মতো বড় মাঠে হয় এবং ইস্টবেঙ্গল টিমের চেনা একটা পরিবেশে হয়, সেখানে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। এটা একটা ব্যাপার রয়েছে টেকনিক্যাল দিক থেকে, কিন্তু সেটা যে সব সময় সমস্ত ম্যাচে সমস্ত মোমেন্টেই ক্লিক করবে তার কিন্তু মানে নেই। এবং এই টেকনিক্যাল ব্যাপারটাকে ওভারকাম করার বা এই টেকনিক্যাল ব্যাপারটাকে এড়িয়ে বেটার কিছু করার অপশনস কিন্তু কোচের হাতে থাকাটাই দরকার, প্লেয়ারদের মধ্যেও সেই জিনিসটা থাকা দরকার। এটাকে কিন্তু এড়িয়ে যাওয়া যায়, কিন্তু যে নন টেকনিক্যাল ব্যাপারটা রয়েছে, যেটার প্লাস পয়েন্ট শুরু থেকে ইমামি কর্তৃপক্ষ দেখেছে, সেটা হচ্ছে দুটো। এক,
যে কিশোর ভারতীতে ম্যাচ আয়োজন করার যে খরচা সেটা কিন্তু যুব ভারতীর তুলনায় অনেকটাই কম, প্রায় 1/3 ধরে নাও। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 3টে ম্যাচের এখানে যা খরচা সেটা কিন্তু যুব ভারতীতে একটা ম্যাচের খরচা। তো সেটা ক্লাবের জন্য ভালো, যেখানে 9টা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের হোম ম্যাচ রয়েছে, যদিও তার মধ্যে একটা ডার্বি রয়েছে, সেটা যদি বাদও দিই তাহলে ইস্টবেঙ্গল কিন্তু অনেক কম খরচে কিশোর ভারতীতে তাদের হোম ম্যাচগুলোকে কন্ডাক্ট করতে পারবে, যেটা এই ট্রাঙ্কেটেড সিজনে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু প্লেয়ারদের স্যালারি কাট করেনি, কোনো রকম প্রবলেম ইস্টবেঙ্গল প্লেয়াররা ক্রিয়েট করেনি, ম্যানেজমেন্টের সাথে কোনো প্রবলেম হয়নি, কিচ্ছু না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্ততপক্ষে ইনভেস্টরদের এটা একটা ভালো জায়গা যে তারা ম্যাচ পিছু যে খরচা রয়েছে, হোম ম্যাচ পিছু যে খরচা রয়েছে সেটাকে অনেকটা এখানে কন্ট্রোল করতে পারবে। এবং 2 নম্বর ব্যাপার যেটা, যে যেহেতু ওখানে ক্যাপাসিটিটা লো, 12,000 বা 15,000-এর মতো বোধহয় ক্যাপাসিটি রয়েছে, তো ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু পুরো মাঠকে, মানে যেটাকে আমরা বলি যে কোনা কোনা ভরে যাওয়া, সেটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা করবে অবশ্যই। হয়তো যুবভারতীতে হলে আমরা অ্যাভারেজ যেটা আমরা দেখতাম 20,000, এইবারে ইস্টবেঙ্গলের টিম ভালো হয়েছে, হয়তো সেটা 25,000 যেতে পারতো। হয়তো অত সংখ্যায় ডেফিনেটলি সমর্থকরা আসতে পারবে না, সেই সম্ভাবনাটা নেই, কিন্তু যতটা রয়েছে সেটা কিন্তু 100% গোটা স্টেডিয়ামটাকে ভর্তি লাগবে, এবং সেটা ফুটবলারদের আরও ভালো খেলার ক্ষেত্রে এটা কিন্তু একটা মোটিভেশনের জায়গা পাওয়া যাবে। তো এই দুটো জায়গা অবশ্যই ইমামি কর্তৃপক্ষ তারা মনে করেছে যে আমার খরচাটাও কম, এবং যেহেতু পুরো স্টেডিয়াম ভর্তি হওয়ার চান্স 100% রয়েছে, তো টিকিট সেল থেকে রেভিনিউটাও ভালো হবে, এবং অবশ্যই প্লেয়াররাও একটা ভালো মোটিভেশন পাবে। তো সেই পারপাসে ইমামি শুরু থেকে চেয়েছিল কিশোর ভারতীতে করতে। আর আমরা সবাই জানি যে সল্টলেক স্টেডিয়াম বা যুব ভারতী, সেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সাথে একটা আলাদা ঐতিহ্য রয়েছে, সেটাকে কখনোই যারা সাবেক ক্লাবকর্তা রয়েছে এত ইজিলি লেট ইট গো করতে দেবে না, সেটাকে ম্যাক্সিমাম এক্সটেন্ডে তারা চেষ্টা করেছে। বাট ফাইনালি ইনভেস্টর গোষ্ঠীরই কিন্তু যে মতামত সেটাই গুরুত্ব পেয়েছে। এএফএফকে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে চিঠি দিয়ে যে কিশোর ভারতী স্টেডিয়ামকেই ইস্টবেঙ্গল হোম ভেন্যু হিসেবে সিলেক্ট করেছে। তো দেখা যাক এটা ইস্টবেঙ্গলের জন্য ভালো মন্দ কীভাবে বেরিয়ে আসে। লাস্ট ব্যাপারটা অবশ্যই বলবো আমায় রানাওয়ার্ডের কথা। আজকে আমার ভোল্টেজ সিরিয়াসলি খুব ডাউন, আমি নিজেই বুঝতে পারছি। আমায় রানাওয়ার্ডের কথা বলতে হবে। আমায় রানাওয়ার্ডে 2018-19 মোহনবাগানে সই করেছিল, এবং খুব রিমার্কেবল সিজন তো নয়, বহু মোহনবাগান সমর্থকই তাকে ভুলে গেছে, মানে সেইভাবে মনে রাখার মতো কোনো রকম ম্যাচও খেলেনি, কোনো রকম ইনসিডেন্টেও সে ইনভলভ ছিল না। 44 নম্বর জার্সি পরতো, এক্সট্রার থেকেও এক্সট্রা প্লেয়ার হিসেবে টিমে ছিল, প্রায় থার্ড চয়েস রাইট ব্যাক হিসেবে টিমে ছিল, এবং সেই জায়গা থেকে তার পরের যে উত্থানটা আমায়ের সেটা কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে 2020-21 সিজনে সের্জিও লোবেরা হাতে পড়ে মুম্বাই সিটি এফসিতে যে পারফরমেন্স আমায় রানাওয়াড়ে দিয়েছে, এবং তারপর কন্টিনিউয়াসলি মুম্বাই ওড়িশাতে যে ফুটবলটাও খেলেছে, সেখান থেকে ও কেরালাতে সই করেছিল, 5 বছরের একটা চুক্তি হয়েছিল ওর সাথে। কিন্তু আমরা জানি যে কেরালা এই সিজনে ম্যাক্সিমাম যে তাদের স্টার প্লেয়াররা রয়েছে, যারা বিপুল টাকা নিয়ে ফুটবলটা খেলতো, তাদেরকে ছেড়েছে আস্তে আস্তে, খুবই কম পয়সার বিদেশি প্লেয়ারদেরকে কম সময়ের জন্য সই করিয়েছে, এবং প্রচুর ইন্ডিয়ান প্লেয়ারও টিম থেকে বেরিয়েছে। সেই লিস্টে কিন্তু আমায় রানাওয়াড়ে এই সিজনে যোগ দিল। মোহনবাগানে সে আসছে, মোহনবাগানের সাথে জাস্ট এই সিজনের শেষ অবধি, মানে মে মাসের 31 তারিখ অবধি তার চুক্তি হচ্ছে। না তো এটা লোন ডিল হচ্ছে, না তো এটা কোনো লং টার্মে পার্মানেন্ট চুক্তি হচ্ছে। কন্ট্রাক্ট সেখান থেকে সে বেরিয়ে টার্মিনেট করে বেরিয়ে আসছে, অল্প সময়ের জন্য সই করছে, এবং সে অল্প সময় কাটিয়ে যাওয়ার পর সে আবারও কেরালাতে ফিরে যাবে, এবং মোহনবাগান তারপর তার মতো করে প্ল্যান করবে। এবার বিষয়টা হচ্ছে যে এই সিচুয়েশন কেন এলো। দেখো, কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আশিস রায় তার চোট কিন্তু যথেষ্ট গুরুতর, এবং সম্ভবত অস্ত্রোপচার করতে হতে পারে। বাট লেটেস্ট রিপোর্ট বলছে হয়তো অস্ত্রোপচার ইমিডিয়েট দরকার নেই, বাট স্টিল যা সিচুয়েশন রয়েছে সেটা কিন্তু তার নর্মাল ফুটবলে ফিরে আসার ক্ষেত্রে যথেষ্ট বাধা রয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই আরও বেশ কিছু স্টেপস রয়েছে, কারণ ন্যাচারালি একটা সার্জারি করার আগে বহু রকমের পরীক্ষা নিরীক্ষা ডাক্তাররা ডেফিনেটলি করবেন, রাতারাতি একটা প্লেয়ারের সার্জারি হয় না এইভাবে। বাট সেই টাইম টেকিং যে ম্যাটারটা রয়েছে, সেখানেই কিন্তু আশিস রায়ের যে সার্ভিস মোহনবাগান পাবে না। তুমি যেভাবেই এটাকে ভাবো, এই অল্প সময়ের লিগে ম্যাক্সিমাম সময়টা যদি একটা রাইট ব্যাক মাঠের বাইরে থাকে, সেটা টিমের জন্য প্রবলেমেটিক। বাট সেই দিনকে ভিডিও বানিয়ে বলেছিলাম যে ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হয়তো মোহনবাগানের দরকার নেই। বাট আমরা চুনোপুটি লোকজন, সিরিয়াসলি টেকনিক্যাল ব্যাপার এতটাও হয়তো বুঝি না। একজন কোচ, তার কাছে নলেজ তিনি সমুদ্রের মতো, দ্যাটস ওয়াই তার ইনপুট ওয়াইজ
যে একজন রাইট ব্যাক লাগবে এবং এমন একজন প্লেয়ারকে লাগবে যাকে তিনি একদম হাতে তালুর মতো চেনেন। মানে যে আসার পর সের্জিও লোবেরা কী চাইছে এটা তাকে বোঝাতে হবে না, সে সের্জিও লোবেরার সিস্টেমটা চেনে, সের্জিও লোবেরা কী ধরনের ফুটবলটা চাইছে সেটা সে জানে এবং মোটামুটি ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে ভালো ফর্মে থাকা একজন প্লেয়ার। সে এসে আশিস রায়ের জুতোতে পা গলিয়ে মোহনবাগানকে এই 13টা ম্যাচে টপ নচ ফুটবলটা দিতে পারবে সেরকম একটা প্লেয়ার দরকার এবং সেখানেই নামটা শুরুতেই ছিল এক এবং একমাত্র আমাই রানাওয়াড়ে, যদি তাকে পাওয়া যায়। সেটাই মোহনবাগান কর্তারা চেষ্টা করেছে এবং যেহেতু কেরালাতে ওরকম একটা ফিনান্সিয়াল আনস্টেবিলিটি রয়েছে সেটাকেই কোথাও বারবার করে পুশ করে এই ডিলটাকে ফাইনালি ক্র্যাক করেছে। তার রিমেনিং যে স্যালারি রয়েছে, এই সিজনের যা স্যালারি রয়েছে সবটাই মোহনবাগান পে করবে, কোথাও কোনো রকম প্রবলেম থাকছে না, কিচ্ছু না। এবার ব্যাপারটা যদি দেখা যায় যে আগামী সিজনেও কেরালার এই প্রবলেম চলছে, এত হাইলি একজন পেমেন্টের ফুটবলারকে তারা ধরতে পারছে না, রাখতে পারছে না এবং মোহনবাগানে সে একটা ভালো সিজন কাটাচ্ছে এবং কোথাও সম্ভাবনা দেখছি যে হ্যাঁ মোহনবাগানে তার একটা গ্রোথ ভালো হতে পারে, তাহলে পরবর্তীতে সময়ে কথা হলেও হতে পারে, সেটা পরের ব্যাপার। বাট এই সিজনে 13টা ম্যাচের জন্য রাইট ব্যাক পজিশনটা নিয়ে মোহনবাগান ফ্যান্সদেরকে আর অন্ততপক্ষে দ্বিতীয় রকম কোনো ভাবনা চিন্তা করতে হবে না। মেহতাব সিং তাকে অ্যাজ এ সেন্টার ব্যাকই এখানে সের্জিও লোবেরা তিনি পরিকল্পনার মধ্যে রেখেছেন, সেই খেলবে। অভিষেক টেকচাম সিং অ্যাজ এ লেফট ব্যাক পরিকল্পনার মধ্যে রয়েছে, সেখানেই সে ম্যাক্সিমাম সুযোগ পাবে। আমায় রানাওয়াড়ে আসছে রাইট ব্যাকে, রাতারাতি কিন্তু সের্জিও লোবেরার পছন্দের নাম্বার 1 রাইট ব্যাক হয়ে যাবে, এই নিয়ে কোথাও কোনো রকম দ্বিমত আর থাকছে না। এই বিষয়টাতে তোমাদের কি মতামত রয়েছে? তোমরা কিভাবে এই ডিলটাকে দেখেছো? কিভাবে আমায় রানাওয়াড়ের হঠাৎ করে একটা ট্রান্সফার রিউমার এবং সেটা আজকে এই রাত্রির মধ্যে কনফার্মড হয়ে যাওয়া, কিভাবে তোমরা দেখছো? তোমাদের রিয়াকশন কী রয়েছে মোহনবাগান ফ্যান হিসেবে? অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, এর থেকে বেশি আজকে আর কিছু বলার নেই, আমারও বলার মতো অবস্থা নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।